প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়ের রক্ত ও রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো আমি শুধুমাত্র তোমাদের জন্যই ছবি দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে আজকের ভিডিও ক্লাসটি উপস্থাপন করব। তো আজকের ক্লাসটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো জানলে তোমরা পরীক্ষায় অনেক কিছুই কমন পাবে এবং পরীক্ষায় অনেক ভালোভাবেই উত্তর করে আসতে পারবে। তো চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে রক্ত সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। এই পুরো বেসিক জিনিসটা যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারবো। দেখো, আমরা সবাই জানি আমাদের শরীরে বা মানবদেহে হার্ট বা হৃৎপিণ্ড আছে, যেটা আমাদের বুকের কাছে, ঠিক আছে, এইভাবে ধুকবুক ধুকবুক করে, তাই না? আচ্ছা, তো এই হার্টের সাথে যুক্ত আছে অনেকগুলো শিরা এবং ধমনী, ঠিক আছে। আমরা যাকে রক্তনালী বলি, তাই না, বা ভেইন বলি, যে হাতের ভেইন কেটে গেছে অনেক সময় বলা হয় না। আচ্ছা, তো এই যে হার্ট, এই হার্ট থেকে কিন্তু আমাদের সারা শরীরে রক্ত পাম্প করে পাঠানো হয়, ঠেলে ঠেলে পাঠানো হয় রক্তনালীর মাধ্যমে। আবার আরেক ধরনের রক্তনালী থেকে সেই রক্ত আবার উল্টো পুনরায় ফিরিয়ে আনা হয় হার্টের মধ্যে। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দুই রঙের রক্তনালী আছে, একটা লাল রং দেওয়া আছে, একটা নীল রং দেওয়া আছে, ঠিক আছে। এই যে লাল রং দেওয়া, এটাকে বলা হচ্ছে শিরা। আর এটা কাল্পনিক রং, আসলে সব কিছুর রঙই তো একরকম ভিতরে। আর নীল রং দেয়া এটাকে বলা হচ্ছে ধমনী, ঠিক আছে। তো ধমনী থেকে কি হয়, সারা শরীরে রক্তে পৌঁছেই যায়, ঠিক আছে। আর শিরা থেকে কি হয়, উল্টো পথে আবার রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, ঠিক আছে। তো আমরা সেটাই একটু এখানে লেখা আছে, সেই লেখা অনুযায়ী বোঝার চেষ্টা করব, খেয়াল করো কিন্তু। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। মানুষ ও উচ্চ শ্রেণীদের দেহে রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে বিপাকীয় কাজের রসদ পরিবাহিত হয়। দেখো, এই রক্তটা আমাদের শরীরে কেন প্রবাহিত হয়, কি দরকার আছে? কারণ বিপাকীয় যে সকল বস্তু, যেমন বিভিন্ন পুষ্টিগুণ, বিভিন্ন হরমোন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই সকল জিনিস রক্তের মাধ্যমে এবং রক্তনালীর মাধ্যমে আমাদের সারা শরীরে প্রবাহিত হয়। এই যে রক্ত সংবহন তন্ত্র, এটি কি কি নিয়ে গঠিত হয়েছে একটু আগেই কিন্তু আমি বলে দিয়েছি। এটি হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৌশিক জালিকা নিয়ে তৈরি হয়েছে। তো আমরা গঠনটা একটু পড়ি। এই তন্ত্র গঠিত হয় রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী, যেমন ধমনী, শিরা ও কৌশিক জালিকা নিয়ে। হৃৎপিণ্ড বা হার্ট, এটি হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। এটি কি দিয়ে তৈরি? এটি হৃৎপেশি দিয়ে তৈরি, ত্রিকোণাকার। ত্রিকোণাকার কেন? এই হাড়টা অনেকটা এরকম দেখতে, ঠিক আছে, অনেকটা এরকম শেপের। আর টিভি সিনেমায় আজকালকার যুগে তো এই যে লাভ সিম্বল বা এটাকেই বলা হয় হার্ট, তাই না? তো হার্ট কিছুটা এরকম, পুরোপুরি না অ্যাকচুয়ালি, এটা আসলে আমরা হার্টের ভুল রূপ জানি। হার্ট হচ্ছে অনেকটা এরকম, এই যে আমি একটু একটু আঁকছি, ঠিক আছে, কিছুটা এরকম, ত্রিকোণাকার। তারপরে কি? ফাঁপা। হাড়টা ফাঁপা, অর্থাৎ ভিতরে এর অনেকটা জায়গা থাকে, ঠিক আছে। তারপরে কি? প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ আলাদা আলাদা পার্ট আছে বা চেম্বার আছে, ঠিক আছে। হার্টের মূলত 4টা চেম্বার। এরকম হার্টের 4টা চেম্বার, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম 4টা চেম্বার বা প্রকোষ্ঠ আছে। এখনই মনে রেখো, একটু পরে কিন্তু এটা আসবে হয়তো, যে হার্টের বা হৃৎপিণ্ডের কতটি প্রকোষ্ঠ থাকে। উত্তর হচ্ছে 4টি প্রকোষ্ঠ থাকে, মনে থাকবে। আচ্ছা, আর একটা জিনিস কি? কৌশিক জালিকা। এই যে ধমনী বা শিরাও আমরা চিনলাম, শরীরে যে ভেইন আছে, মোটা মোটা পাইপ আছে, ঠিক আছে, বলে না শরীরে রগ, অনেকে বলে রগ, অনেকে রক্তনালী, অনেকে ভেইন, অনেকে শিরা বলে। আচ্ছা, এগুলো তো চিনলাম, কিন্তু কৌশিক জালিকাটা আসলে কি? কৌশিক জালিকা হচ্ছে এই যে ধমনীগুলো,
এগুলো যখন মাংসের ভিতর প্রবেশ করে, অর্থাৎ এগুলো তো আমাদের মাংসের মধ্যে আছে, তখন একটা গাছের একটা মোটা ডাল নাও, সেই মোটা ডালটা কিন্তু 2-3টা ডালে বিভক্ত হয়েছে, তার প্রত্যেকটা ডাল আবার আবার 2-3টা ডালে এভাবে বিভক্ত হয়ে যায়। তো ধীরে ধীরে কিন্তু ডালগুলো চিগুন হতে থাকে, গাছের যতই উপরের দিকে তাকাবা অতই দেখবা একটা ডাল থেকে 5টা, 5টা থেকে 10টা, এভাবে ডালগুলো চিগুন হতে থাকে এবং সারা জায়গায় ছড়িয়ে যায়। রক্তনালীও ওরকমই ধীরে ধীরে ছড়াতে ছড়াতে, ডালপালা মেলতে মেলতে মাংসের ভেতর একদম সূক্ষ্ম সূক্ষ্ম সুতার ন্যায় রক্তনালী আছে, চুলের ন্যায়ও রক্তনালী আছে। সেই সব রক্তনালীকে আসলে আমরা না ধমনী বলবো না শিরা বলবো, সেসব রক্তনালীকে আমরা বলবো কৌশিক জালিকা। কারণ এটা কি, এটা জালের মতো বিস্তৃত। এই কৌশিক জালিকাটা জালের মতো বিস্তৃত, এজন্য আমরা এটাকে কৌশিক জালিকা বলবো, মনে থাকবে। আর কৌশিক জালিকাটার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সেটা শিরা এবং ধমনীর সংযোগস্থল। মনে করো আমার এই হাতটা হচ্ছে শিরা আর এই হাতটা হচ্ছে ধমনী, ঠিক আছে? তো এই যে শিরা এবং ধমনী, এই যে সংযোগ হলো, ঠিক আছে, এইটাই হলো কিসের মাধ্যমে? কৌশিক জালিকার মাধ্যমে। আমার এই আঙ্গুলগুলোকে তোমরা কৌশিক জালিকা মনে করতে পারো, ঠিক আছে? তো এই শিরা ও ধমনীগুলো কৌশিক জালিকার মাধ্যমে সংযোগ হয়। বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, এরপরে বলেছি কি, এই যে হার্ট, আচ্ছা হার্ট পড়াতে গিয়ে আমি কিন্তু কৌশিক জালিকা পড়িয়ে ফেললাম, খেয়াল রেখো। এই হার্ট এর সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। এই যে হার্টটা পাম্প করে, আমরা বলি ধুকবুক 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 এরকম করে, তাই না? এই যে হার্টটা এভাবে এভাবে পাম্প করে, সেই পাম্পের কারণে রক্ত ঠেলে ঠেলে সারা শরীরে পৌঁছে দেয়, আবার উল্টো পথে ফিরিয়েও নিয়ে আসে, টেনে টেনে ফিরিয়ে নিয়ে আসে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আমরা রক্তনালী সম্পর্কে পড়ব, যেটা অলরেডি একটু আগে বুঝিয়ে ফেলেছি। ধমনী, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে, ঠিক আছে? এখন এই যে লাল যে এই যে নীল রঙের যে রক্তনালীটি দেখতেছি, এটাকে বলা হচ্ছে ধমনী। তো এই ধমনীটায় কি হয়, অক্সিজেন সারা দেহে পৌঁছাই যায়। অক্সিজেনটা কিসের সাথে মিশে পৌঁছায়? কিসের সাথে? ধমনী কাটলে কি পাবা ভিতরে? রক্তই তো পাবা। ওই রক্তের সাথে অক্সিজেন মিশে একত্রিত হয়ে আমাদের সারা শরীরে পৌঁছে যায়। আমরা যে শ্বাস করি, শ্বাসটা যে ফুসফুসে আসে, এই ফুসফুসে অক্সিজেনটা কোথায় যায়? ফুসফুস থেকে হার্টে যায়, হার্ট থেকে কোথায় মিশে যায়? সারা শরীরে চলে যায়, ঠিক আছে? আমাদের এই যে আঙুল, এই আঙুলেও কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে। এই মাংসের ভিতরেও কিন্তু অক্সিজেন এসে পৌঁছায়, ঠিক আছে, রক্তের মাধ্যমে। আচ্ছা, এটা বুঝলাম। তারপরে কি শিরা, ঠিক এটার উল্টো জিনিস। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ড ফিরে আসে। এখন এই যে হার্টটা খেয়াল করো, এই হার্টে এই যে নীল যে ধমনী, নীল যে রক্তনালী, এটার মাধ্যমে তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়। পৌঁছানোর পর এই কৌশিক জালিকা থেকে ঘুরে আস্তে আস্তে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। পরিণত হয়ে আস্তে 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 এই যে লাল পাইপ বা লাল ধমনী বা রক্তনালী, এটাকে বলা হচ্ছে শিরা। এই শিরায় শিরায় আবার উঠে আসে। এই শিরায় শিরায় উঠে কোথায় যায়? হার্টে বা হৃৎপিণ্ডে ফিরে আসে, ঠিক আছে? আর কৌশিক জালিকা, সেটা তো তোমাকে বললাম যে ধমনী ও শিরার সংযোগস্থল। এইটা আমার এই হাতটাকে ধমনী মনে করো, এই হাতটাকে শিরা মনে করো, আর এই যে দুইটা সংযোগ হয়েছে, ঠিক আছে? এই আমার আঙুলগুলোকে মনে করতে পারো কৌশিক জালিকা। আমি জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম, ঠিক আছে? তো চলো, এটুকু বুঝলে আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। সেখানে তোমাদের জন্য কি রেখেছি সেটা দেখো। আচ্ছা, এখানে আমরা রক্ত সম্পর্কে পড়ব। রক্ত কিন্তু আমরা সবাই জানি যে হাত পা কেটে গেলে শরীর থেকে যে তরল লাল রঙের পদার্থটি বের হয়, সেটাই রক্ত, ঠিক আছে? কিন্তু রক্ত নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের জানতে হবে। তো রক্ত কাকে বলে তার একটা সংজ্ঞা আছে। পরীক্ষায় যদি আসে রক্ত কাকে বলে, তাহলে তুমি কি বলবা? স্যার, হাত পা কেটে গেলে আমাদের শরীর থেকে যা বের হয় তাই রক্ত? না,
এরকম বললে তোমাকে স্যার মার্ক দিবে না। রক্তের একটা সংজ্ঞা আছে, সেটা কি দেখো। রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক কলা। দেখছো কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। লাল বর্ণ সবাই জানি, রক্ত এক ধরনের লাল বর্ণের। রক্ত কিন্তু অস্বচ্ছ, কেন? রক্ত পানির মতো পরিষ্কার না, ঠিক আছে। স্বচ্ছ কি? স্বচ্ছ হচ্ছে পানি, রক্ত কি? অস্বচ্ছ। তারপর হচ্ছে আন্তঃকোষীয়, এটাও এক ধরনের কোষ। এটা কি? এটাও এক ধরনের কোষ। লবণাক্ত, রক্তর স্বাদ কিছুটা লবণাক্ত, তাই লবণাক্ত বলবা, সব কমা কমা দিয়ে লিখবা। একটা যদি আগে একটা যদি পরে যায় তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি যদি এই লবণাক্ত আগে লেখো, তারপর লেখো অস্বচ্ছ, তারপর লেখো ক্ষারধর্মী, তারপর লেখো আন্তঃকোষীয়, সমস্যা নেই। কিন্তু তরল যোজক কলা এইটুকু হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, এইটুকু তোমাকে একদম মনে রাখতেই হবে, ঠিক আছে। রক্ত এক ধরনের লাল বর্ণের, এরপর তুমি অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, ক্ষারীয় বলে শেষে বলবা তরল যোজক কলা। তরল যোজক কলা, তরল যোজক কলা, একটু মুখস্থ করো, আমার সাথে সাথে মুখস্থ করো। তরল যোজক কলা। তাহলে কি বলবা? রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, ক্ষারীয়, লবণাক্ত, আন্তঃকোষীয় তরল যোজক কলা। আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্য। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের প্রায় 8%ই হচ্ছে রক্ত। তাহলে তোমাকে প্রশ্ন করা হলো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে, তখন তুমি বলবা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, ঠিক আছে। আর এই যে তরল যোজক কলা, রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোজক কলা, এইটুকু মনে রাখবা। আচ্ছা, রক্ত দেহের মোট ওজনের কত শতাংশ? মোট ওজনের 8%, ঠিক আছে। তাহলে একজনের ওজন যদি 72 কেজি হয়, 6/72, 6/48, আচ্ছা যাই হোক, একজনের ওজন যদি 100 কেজি হয়, তার 8 কেজি হবে রক্তের ওজন, তাই না? যদি 72 কেজি হয় তাহলে তার কত? 6 কেজি বোধ হয় হবে রক্তের ওজন। আচ্ছা, রক্তের পিএইচ মাত্রা 7.35 থেকে 7.45, ঠিক আছে। মনে রাখবা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে। যে রক্তের পিএইচ মান কত, রক্ত নিয়ে একটা প্রশ্ন সাধারণত থাকে। রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান হচ্ছে 7.35 থেকে 7.45। এখন তোমাকে আমি প্রশ্ন করি, যদি নিউট্রাল বা পানির পিএইচ মান যদি 7 হয়, তাহলে রক্ত কি? রক্ত কি ক্ষারীয় নাকি অম্লীয় বা অ্যাসিডীয়? রক্ত যেহেতু 7-এর বেশি, তাহলে রক্ত হচ্ছে ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয়। আর সেটাই কিন্তু এখানে তোমার এই যে সংজ্ঞায় বলা আছে, ক্ষারধর্মী, ঠিক আছে। ক্ষারধর্মী না বলে আমরা এখানে ঈষৎ ক্ষারধর্মীও বলতে পারি, বা মৃদু ক্ষারধর্মী। তো রক্তের পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45, সহজে বলছি, কিন্তু মূলে বলতে হয় এভাবে 7.35 থেকে 7.45। অর্থাৎ এটি সামান্য ক্ষারীয়। এই যে এখানে বলছে, যেটা একটু আগে বললাম যে মৃদু ক্ষারীয় বা ঈষৎ ক্ষারীয় বা সামান্য ক্ষারীয়। এরপরে রক্তের তাপমাত্রা সাধারণত 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। একজন সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা কত? 36.6 বা 36.7 এরকম থাকে নাকি, বা 37 ডিগ্রি সেলসিয়াস। আর রক্তের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, দশমিক তো না, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে রক্তের স্বাভাবিক তাপমাত্রা। আচ্ছা, রক্তের রং কি? লাল, সবাই জানি, কিন্তু লাল কেন হয়েছে সেটা কি আমরা জানি? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন থাকে, বা রঞ্জক পদার্থ থাকে, সেটাও বলতে পারো, ঠিক আছে। হিমোগ্লোবিন, এই জিনিসটার রং হচ্ছে লাল। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন থাকার কারণে রক্ত লাল দেখায়। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে রক্তের রং লাল কেন,
তখন তুমি বলবা স্যার রক্তের লোহিত রক্তকণিকায় বা লোহিত রক্তকণিকা তুমি নাই মনে রাখতে পারো, শুধু বলবা রক্তে হিমোগ্লোবিন, এই কথাটুকু কিন্তু মাস্ট। এই যে দেখো লেখা আছে হিমোগ্লোবিন, রক্তে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন থাকে, ঠিক আছে, আয়রন টাইপ প্রোটিন, এই কারণে রক্ত লাল দেখায়। বা শর্টকাটে বলবা স্যার রক্তে হিমোগ্লোবিন থাকে এই জন্য রক্ত লাল দেখায়। ক্লিয়ার? তো এইটুকু প্রয়োজনে আবার টেনে টেনে দেখো। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, দেহের মোট ওজনের প্রায় 8% হলো রক্ত, রক্তের পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45, রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? আচ্ছা আমি কিন্তু তোমাদের জন্য একটা কলা। আচ্ছা এরপরে ছোট একটা পরীক্ষা করে দেখা গেছে যে রক্তকণিকা, রক্তে ভাসমান কোষ 45%, ঠিক আছে, অর্থাৎ রক্তের যে 3টা কণিকা আছে বা ছোট ছোট কোষ বা দানা আছে সেটা পুরো রক্তের 45% জায়গা জুড়ে থাকে, ঠিক আছে, এই 45% জায়গা জুড়ে থাকে। তাহলে বাকি 55%তে কি থাকে? বাকি 55%তে থাকে এক ধরনের তরল পদার্থ যেটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা, মানে রক্তের পানি বলা যায়, ঠিক আছে। রক্তের তরল অংশ 55% রক্তকণিকাবিহীন অবস্থায় এটি হালকা হলুদ বর্ণের দেখায়, ঠিক আছে। তাহলে প্লাজমা কত শতাংশ নিয়ে থাকে বা রক্তরস রক্তের কত শতাংশ থাকে? সেটা হচ্ছে 55%, ঠিক আছে। আমাদের রক্তে 55% রক্তরস আছে আর 45% আছে কি? রক্তকণিকা বা রক্তে ভাসমান কোষ, ঠিক আছে, বোঝা গেল? তাহলে রক্তের মূল উপাদান আছে কত? 45%। মূল উপাদান কত? 45%। আর প্লাজমা কত? প্লাজমা হচ্ছে 55%। পাওয়া গেল? আচ্ছা, তো আচ্ছা এখানে বলছে রক্তকণিকাগুলো রক্তে ভাসমান থাকে। এই যে রক্তকণিকাগুলো এরা সাধারণত রক্তে মিশে থাকে, কিন্তু এখানে তো এমন একটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে যাতে রক্তকণিকাগুলোকে আলাদা করে ফেলা হয়েছে, ঠিক আছে, কিন্তু মূলে এই রক্তরসের মধ্যে এরা মিলেমিশে থাকে, ঠিক আছে, এরা মিলেমিশে থাকে। বোঝা গেল? আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ভিডিওটি বড় হতে পারে, তোমরা ধৈর্য নিয়ে দেখতে থাকবা, কোনো টেনশন করবা না, কারণ এগুলো শিখলে ভবিষ্যতেও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা এরপরে 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 কি আছে? রক্তরস বা প্লাজমা, ঠিক আছে, ওই একটু আগে যেটা পড়লাম। বলো তো প্লাজমা কত পার্সেন্ট থাকে? একটু আগে পড়াইছি 55%, ঠিক আছে। হ্যাঁ, রক্তের মোট 55% কিন্তু প্লাজমা, মনে থাকবে তো? মনে না থাকলে তো সমস্যা। দেখো রক্তরসে প্রায় 90% পানি এবং বাকি 10% দ্রবীভূত কঠিন পদার্থ, জৈব ও অজৈব পদার্থ থাকে। ওই যে 55% রক্তরস বা প্লাজমা থাকে, সেই 55% রক্তরস আর প্লাজমার মধ্যে আবার 90%ই শুধু পানি, পানি ছাড়া কিছুই না, এবং 10% হচ্ছে দ্রবীভূত কঠিন পদার্থ, বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ। তাহলে রক্তরসের কত শতাংশ পানি? রক্তরস এর আবার কত শতাংশ? 90% পানি, ঠিক আছে। তাই রক্তে মোট রক্তরস হচ্ছে 55%, সেই রক্তরসে পানি কত শতাংশ? পানি হচ্ছে আবার 90%। বোঝা গেল? আচ্ছা আচ্ছা রক্তরসে কি কি অজৈব পদার্থ থাকে? অর্থাৎ যেগুলো অজৈব তো বোঝো, যেগুলো ইনঅর্গানিক, যেগুলো মানবদেহে বা প্রাণীদেহে মেশে না, সেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, লৌহ, আয়োডিন এবং গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। তো রক্তরস বা প্লাজমায় কি কি অজৈব পদার্থ থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, লৌহ, আয়োডিন এবং গ্যাসীয় পদার্থ, মনে রাখবে। আর জৈব পদার্থ কি কি থাকে? বিভিন্ন খাদ্যসার, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, চর্বিকণা, ভিটামিন। ওই যে খাদ্যের যে পুষ্টিগুণগুলো সেগুলো রক্তে মিশে থাকে বা রক্তরস বা প্লাজমায় মিশে থাকে। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বিকণা বা ফ্যাট এবং ভিটামিন। রেচন পদার্থ, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অর্থাৎ বিভিন্ন বর্জ্য পদার্থ রক্তে মিশে যায় এবং
সেটা কিডনির মাধ্যমে সেকে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। সেই বর্জ্য পদার্থগুলো রক্তে মেশানো থাকে, অর্থাৎ রক্তটা রিফাইন হওয়ার আগ পর্যন্ত। কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এরপরে বিভিন্ন প্রোটিন থাকে, ঠিক আছে, যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন। এই যে অ্যালবুমিনটার নিচে আছে, অ্যালবুমিন, ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রোটিন, বিভিন্ন প্রকার প্রোটিন, এগুলো রক্তরসে থাকে। কি কি? ফিব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবুলিন, গ্লোবিউলিন। প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অর্থাৎ এরা কি করে? আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিটক্সিন, অর্থাৎ কি? শরীরে বিষাক্ত পদার্থ ঢুকতে দেয় না। আর কি? অগ্লাটিনিন বা আগলটিনিন, ঠিক আছে। এরপরে কি? অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণ, যেমন বিভিন্ন প্রকারের হরমোন থাকে। ওকে, তাহলে আমরা পাইলাম রক্তরস বা প্লাজমায় কি কি থাকে? বিভিন্ন খাদ্যসার যেমন গ্লুকোজ, ভিটামিন, চর্বি আর অ্যামাইনো অ্যাসিড। রেশন পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। প্রোটিন থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে ফিব্রিনোজেন। আর কি? প্রতিরক্ষামূলক দ্রব্য থাকে অ্যান্টিটক্সিন, আগলটিনিন। আর কি থাকে? হরমোন। ঠিক আছে, এটা একটু বারবার বারবার রিপিট করে করে পড়বা বা ভিডিওটা দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে রক্তরসের কাজ। এই যে রক্তরস যে রক্তের মধ্যে থাকে, হ্যাঁ, এই রক্তরসের কাজ কি? ওই প্লাজমার আসলে কাজ কি? ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে পরিবহন। রক্তকণিকা ও খাদ্যসার যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড দ্রবীভূত অবস্থায় দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। একটু আগেই আমরা পাইছিলাম রক্তরসে কি কি থাকে? গ্লুকোজ থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, এগুলো রক্তের সাথে মিশে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। ঠিক আছে, আর কি? রক্তকণিকাও তো মিশে থাকে। ওই যে উপরে দেখছিলাম রক্তকণিকা ছড়াইয়া ছিটাইয়া থাকে, এই যে এই যে এই যে প্লাজমার মধ্যে, এই প্লাজমার মধ্যে কি থাকে? রক্তকণিকা ছড়াইয়া ছিটাইয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, পাইলাম। এরপরে কি আছে? বর্জ্য নিষ্কাশন। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে রেচনের জন্য বৃক্কে পরিবহন করে। ওই যে বললাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই ধরনের বর্জ্য পদার্থ আমাদের টিস্যু থেকে কি করে? টিস্যু থেকে এসব বর্জ্য পদার্থ নির্গত করে রেচনের জন্য বৃক্কে পরিবহন করে। ঠিক আছে, এরপরে কি? গ্যাস পরিবহন। শ্বসনের ফলে সৃষ্ট CO2 বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করে। আচ্ছা, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা তো দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়, পৌঁছে কৌশিক জালিকা থেকে আবার শিরা থেকে ঘুরে উঠে আসে হার্টে। এখন ওই যে রক্তের সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা মিশে তারপরে চলে আসে, সেটাই বলছে শ্বসনের ফলে সৃষ্ট CO2 বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করে। আর কি? ভারসাম্য রক্ষা করে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করা এবং দেহের অম্ল, ক্ষার ও তাপের ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, তাহলে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন অনুচক্রিকা, সেটা পরিবহন করে। আর কি? দেহের অম্ল, ক্ষার অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের নিয়ন্ত্রণ করে, ব্যালেন্স করে। বুঝতে পেরেছি রক্তরসের কাজ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে বলছে কি? লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। গঠন: দ্বি অবতল চাকতির মতো গোলাকার মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসহীন, তবে উটের রক্তে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তাই দেখো এক একটা ইন্ডিভিজুয়াল রক্তকণিকা, এক একটা আলাদা রক্তকণিকা। ঠিক আছে, এটা একটু নীল রং করি, তোমাদের বুঝতে সুবিধা হবে, নীল বা সবুজ করি। এই যে এক একটা রক্তকণিকা দেখছো গোলাকার, কিন্তু কিছুটা চ্যাপ্টা, চাকতির মতো। বুঝতে পেরেছো? মাঝখানটা একটু কি বলবো, নিচু। মানে একটা গোল রুটির মণ্ড তৈরি করে মাঝখানে একটু চেপে চেপে নিচু করলে যেরকম হয়, ওরকম। দ্বি অবতল চাকতির মতো বলতে পারো, আবার মুদ্রার মতো বলতে পারো। ঠিক আছে, তারপরে কি? তবে মানবদেহের রক্তে কিন্তু নিউক্লিয়াস থাকে না। কিন্তু কোন পশুর রক্তে নিউক্লিয়াস থাকে? মানে রক্তকণিকার মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে, উটের রক্তে। ঠিক আছে, আচ্ছা, লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি হয়, কোন জায়গায় তৈরি হয়?
লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জায় তৈরি হয়। কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জায়। ঠিক আছে, রেড বোন ম্যারো। লোহিত অস্থিমজ্জায় তৈরি হয়। বোন ম্যারো বা অস্থিমজ্জা কি চিনো? আচ্ছা, তোমরা যারা গরু, মুরগি বা মাটন, চিকেন খাও, তার হাড্ডিটা অনেকে চাবাও, সেই হাড্ডির মধ্যে কি থাকে? মজ্জা থাকে বা নলি, মানে একটা থাকে না তরল, ঠিক আছে, খেতে অনেক মজা হয়, ওই জিনিসটাই কিন্তু অস্থিমজ্জা। ওই অস্থিমজ্জার ভেতরেই লোহিত রক্তকণিকা তৈরি হয়। আচ্ছা, লোহিত রক্তকণিকার কিন্তু একটা আয়ু আছে, এরা কিন্তু 4 মাসের বেশি বাঁচে না। গড় আয়ু 120 দিন বা 4 মাস। এখন তুমি বলতে পারো, স্যার লোহিত রক্তকণিকা 4 মাস পর যদি মারাই যায়, তাহলে তো দেহ থেকে সব লোহিত রক্তকণিকা শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে আমরা এত বছর বেঁচে থাকি কেমনে? উত্তর হচ্ছে, এক একটা লোহিত রক্তকণিকা জন্মাবার 4 মাস পর যেমন মারা যায়, তেমনি প্রতিনিয়তই শরীরে নতুন নতুন রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা তৈরি হতে থাকে। আর সেটা তৈরি হয় কোথায়? লাল অস্থিমজ্জায়। ঠিক আছে, রেড বোন ম্যারোতে তৈরি হয়, তাই না? মনে থাকবে? আচ্ছা, এরপরে কি আছে? আয়ুষ্কাল পড়লাম, গড়ে 120 দিন বাঁচে অথবা 4 মাস বাঁচে, একই কথা, 120 দিনেই তো 4 মাস হয়। আয়ুষ্কাল, আচ্ছা এখানে একটু ভুলভাল টাইপ হয়েছে। এরপরে কি? রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল হয়, এটা আমরা উপরেই পড়ে আসছি যে রক্তের রং লাল হয় কেন? কারণ রক্তে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন মিশ্রিত থাকে, তাই রক্তের রং লাল হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই লোহিত রক্তকণিকার সংখ্যা ও কাজ। দেখো এখানে প্রতি কিউবিক মিলিলিটার রক্তে কতগুলো লোহিত রক্তকণিকা থাকে, কতগুলো রেড ব্লাড সেল থাকে। ভ্রূণ দেহ, ঠিক আছে, অর্থাৎ শিশু যখন মায়ের পেটে থাকে তখন 85, আচ্ছা এটা তো 85টা হওয়ার কথা না শুধু, ঠিক আছে, 85 লাখ হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তখন 85 লক্ষ থাকে এক এক কিউবিক মিলিলিটারে, ঠিক আছে, 1 বর্গ মিলিলিটারে বা ঘন মিলিলিটারে 85 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। আচ্ছা, এরপরে ছোট শিশুদের দেহে 65 লক্ষ থাকে। হ্যাঁ, টোটাল দেহে না কিন্তু, মাত্র 1 ঘন মিলিলিটার, মনে করো 1 ঘন মিলিলিটার হচ্ছে এতটুকু, ঠিক আছে। এভাবে কিভাবে জানি আঁকা যায়, হ্যাঁ, যাই হোক, এরকম 1 ঘন মিলিলিটার রক্তের মধ্যে এরকম 65 লাখ থাকে শিশুর দেহে। আর পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে 5 লক্ষ, আর পূর্ণবয়স্ক নারীর দেহে থাকে কত? 4.5 লক্ষ। এই মাত্রাটা যখনই কমে যায় বা বেড়ে যায়, তখনই বোঝা যায় যে তোমার কোনো একটা রোগ হয়েছে। ঠিক আছে, অনেক রোগ এভাবেই ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষার মাধ্যমে করা হয়। যখন দেখে যে একজন পুরুষের শরীরে থাকার কথা 5 লক্ষ, কিন্তু আছে মনে করো 2 লক্ষ, ঠিক আছে, 2 লাখ, তখন কি হবে? তখন ডাক্তার বুঝবে যে এর এই রোগটা হয়েছে। আচ্ছা, কাজ। লোহিত রক্তকণিকার অ্যাকচুয়াল কাজ কি? ও কি শুধুই রক্তের মধ্যে বসে থাকিয়া খায় আর ঘরে, নাকি আসলে কোনো কাজ করে? কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশে হিমোগ্লোবিন যৌগ গঠন করে, কোষে অক্সিজেন সরবরাহ করে। ঠিক আছে, তো আমরা জানি লোহিত রক্তকণিকায় কি থাকে? হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন চলে আসে, ঠিক আছে, অক্সিজেন মিশে এই যে যৌগটা, এটার নাম হয়েছে অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন শরীরের নানান জায়গায় গিয়ে পৌঁছে এবং সেখান থেকেই আমরা আমাদের দেহের সব কোষ অক্সিজেন পায়। এবার কি? বাফার। অম্ল ক্ষারের সমতা বজায় রাখতে বাফার হিসেবে কাজ করে। ঠিক আছে, কখনো অ্যাসিড বেশি হয়ে যেতে পারে রক্তে, কখনো ক্ষারও বেশি হয়ে যেতে পারে, ঠিক সেই কাজটি করে এরা। এই লোহিত রক্তকণিকা ব্যালেন্স করে। অ্যাসিড বা অম্ল বেশি হয়ে গেলে বলে, এই অ্যাসিড তুই একটু চুপ থাক, আমার মধ্যে বন্দি থাক। ক্ষার বেশি হয়ে বলে, এই ক্ষার তুই একটু চুপ থাক, তুই এত বাড়িস না, আমার মধ্যে বন্দি থাক, আমি তোদের সবাইকে সমতায় নিয়ে আসতেছি, নিউট্রাল করতেছি। ঠিক আছে, আর কি? CO2 নিষ্কাশন। CO2 মানে কি?
কার্বন ডাই অক্সাইড। শরীরে তো অক্সিজেন ঢুকাইতেছি, এই যে কার্বন ডাই অক্সাইডটা আবার নিঃশ্বাসের সাথে বের করে দিচ্ছি, এটা আসছে কোথা থেকে? এটা ওই রক্তের মাধ্যমেই ফিরে আসছে, ঠিক আছে? টিস্যু থেকে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবহন করে। পাওয়া গেল? আচ্ছা, এরপরে আমরা শ্বেত রক্তকণিকা। রক্তকণিকা কয়টা বলো তো? রক্তকণিকা 3টা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে পড়লাম, এবার আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে পড়ব, ঠিক আছে? এটাকে হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটস বলে। বৈশিষ্ট্য: নির্দিষ্ট কোনো আকার নেই। এই দেখছো, এই একটা শ্বেত রক্তকণিকা, এই একটা শ্বেত রক্তকণিকা, এই একটা শ্বেত রক্তকণিকা, এই একটা শ্বেত রক্তকণিকা। এদের নির্দিষ্ট কোনো আকার আছে? নাই। এখানে একটা সিমের বিচির মতো, এখানে 4টা ওই কচুর গাটি মতো, তাই না? কোনো আকার নাই। হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় কোষ। আচ্ছা, এটাতে কি হিমোগ্লোবিন থাকে? থাকে না। বলো তো হিমোগ্লোবিন কিসে থাকে? এই যে লোহিত রক্তকণিকায়, একটু আগেই পড়ে এসেছি। এই লোহিত রক্তকণিকাগুলো হিমোগ্লোবিন থাকে। যাই হোক, এরা আজকে আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হচ্ছে এখনকার টপিক হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। আয়ুষ্কাল 1 থেকে 15 দিন। প্রতি কিউবিক মিলিলিটার রক্তে 4 থেকে 10,000 অসুস্থ মানবদেহের সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতি মিলিলিটার রক্তে কতটুকু শ্বেত রক্তকণিকা থাকা উচিত? 4 থেকে 10,000। 1 মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকা কতটুকু থাকা উচিত মনে আছে? 5 লাখ। মনে করাই দিই, এই যে পুরুষ মানুষের দেহে 5 লাখ, আর নারীর দেহে কত? 4.5 লাখ, ঠিক আছে? আর শ্বেত রক্তকণিকা থাকা উচিত কত? 4 থেকে 10,000। আচ্ছা, যদি 4 থেকে 10,000-এর বেশি পাওয়া যায় তাহলে কি বুঝবা? যে লোকটি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ দেহে কি হয়? শ্বেত রক্তকণিকা বেড়ে যায়। আচ্ছা, চলন। এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করতে পারে। দেখছো, কেউ একটা সিমের বিচির মতো হয়েছে, কেউ 4টা কি জানি আগের ডুম বাগের ডুম হয়ে বইছে, তাই না? তো এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করতে পারে। উপাধি: দেহকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে বলে এদেরকে দেহের প্রহরী বলে, বা মানব শরীরের প্রহরী বলে, পাহারাদার বলে। কেন পাহারাদার বলে? এরা কি করে? এরা দেহকে জীবাণুর থেকে আক্রমণ করে। মনে করো একটা জীবাণু সামহাউ এখানে প্রবেশ করছে, ঠিক আছে? চলে গেল। এই যে দেখো, মনে করো এই একটা জীবাণু, এই জীবাণুটা যখনই এখানে প্রবেশ করবে, এই যে শ্বেত রক্তকণিকা গিয়ে কি করবে জানো? ওকে পুরো গিলে ফেলবে একদম। এই শ্বেত রক্তকণিকা গিয়ে ওকে পুরো গিলে ফেলবে। এজন্যই শ্বেত রক্তকণিকাকে আমাদের দেহের প্রহরী বা পাহারাদার বলা হয়। ও সকল প্রকার জীবাণুকে ধ্বংস করে ফেলে। দেখছো, আমাদের শরীরের মধ্যেই আমাদের পাহারাদার বাস করে। আমরা জানতাম? এখান থেকে জানো। এই দেখো, একটু যেটা বুঝাইছি সেটা কিন্তু আছে এইখানে। আচ্ছা, আমার খেয়াল ছিল না। দেখো কত সুন্দর করে একে বোঝানো হয়েছে। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই যে এই গিলে ফেলে, কিসের গিলে ফেলে? আগে ফ্যাগোসাইটোসিস জিনিসটা মাথায় রাখো। এই যে জীবাণুকে যে ধ্বংস করে বা গিলে ফেলে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কি বলে? ফ্যাগোসাইটোসিস। এইটাকে মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু দেখি। দেখো প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। এই দেখো, নিউক্লিয়াস মহাশয় বা মহাজন, এরপরে একটা জীবাণু আসছে, ঠিক আছে? একটা শয়তান জীবাণু মনে করো দেহে প্রবেশ করে। এখন কি করবে? এই যে শ্বেত রক্তকণিকা এই জীবাণুটাকে এই আস্তে আস্তে হাঁ করে নিজের দেহের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এরপরে কি করবে? আস্তে আস্তে একদম ভিতরে নিয়ে আসবে। এই যে ব্যাকটেরিয়া মহাশয় এখন শ্বেত রক্তকণিকার কাছে বন্দি, তাই তো? এরপরে কি করবে? জীবাণু দেহে প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা দ্রুত ছুটে যায় এবং জীবাণুকে নিজের মধ্যে নিয়ে নেয়। নিউট্রোফিল ও মনোসাইট এই প্রক্রিয়ায় অংশ নেয়। এরপরে কি করে? এই যে নিউট্রোফিল বা মনোসাইট, এরা তোমার জীবাণুর যে লাইসোজোম এটা নষ্ট করে ফেলে, ঠিক আছে? জীবাণুকে ভেঙে চুরে চুরমার করে দেয়। এরপরে তো জীবাণু
কোথায়, একদম স্বর্গে চলে যায়। বোঝা গেল? এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, শ্বেত রক্তকণিকার কিন্তু প্রকারভেদ রয়েছে। আমরা শ্বেত রক্তকণিকার দুই ধরনের প্রকারভেদ দেখতেছি। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। এখানে লেখা হয়েছে সাইটোপ্লাজমে দানা থাকার উপর ভিত্তি করে দুই প্রকার। ঠিক আছে, দেখো অ্যাগ্রানুলোসাইটে কি দানা একদমই থাকে না, সাইটোপ্লাজম দানা শূন্য ও স্বচ্ছ। আর একটা কি আছে গ্রানুলোসাইট, এই যে গ্রানুয়েলস, গ্রানুয়েলস মানে হচ্ছে দানা, হ্যাঁ গ্রানুয়েলস মানে হচ্ছে দানা, তো যেটাই গ্রানুয়েলস আছে সেটাই হচ্ছে গ্রানুলোসাইট। তো সেখানে সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত, সেই সাইটোপ্লাজমে কি কি থাকে, নিউট্রোফিল থাকে, ইসোনোফিল থাকে, আর কি বেসোফিল থাকে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকায় যখন নিউট্রোফিল, ইসোনোফিল আর বেসোফিল থাকে তখন তাকে বলা হচ্ছে গ্রানুলোসাইট। আর কি যখন থাকে না তখন বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। সেখানে থাকে কি, এগুলো কিন্তু দানা না, লিম্ফোসাইট আর মনোসাইট। ঠিক আছে, এগুলো কিন্তু দানা না। আচ্ছা, তৈরি হয় কোথায়? তৈরি হয়, এগুলো তৈরি হয় লিম্ফ নোড, টনসিল, প্লিহা। এই যে আমাদের এই গলার এইখানে কিন্তু লিম্ফ নোড আছে, টনসিল আছে, প্লিহা আছে, এখানে কিন্তু শ্বেত রক্তকণিকা তৈরি হয় এবং এরাই আমাদের শরীরে জীবাণু মুক্ত রাখে, রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, আর নিউট্রোফিল, ইসোনোফিল আর বেসোফিল তৈরি হয় কোথায়? অস্থিমজ্জায়, ঠিক যেখানে লোহিত রক্তকণিকা তৈরি হয়। মনে আছে তো, একটু আগে পড়াইছি যে লোহিত রক্তকণিকাও কিন্তু তোমার অস্থিমজ্জায় তৈরি হয়, বোন মেরোতে। আচ্ছা, এরপরে রয়েছে বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজ। ঠিক আছে, প্রথমে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডির মাধ্যমে জীবাণু ধ্বংস করে, আমরা জানি। মনোসাইট ও নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, এ অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি যাইয়া জীবাণুরে আক্রমণ করে, হ্যাঁ এমন একটা কেমিক্যাল, সেটা দিয়ে জীবাণুরে আক্রমণ করে, জীবাণু মরে যায়। আর মনোসাইট ও নিউট্রোফিল কি করে? নিজেরা যাইয়া জীবাণুকে এভাবে গিলে ফেলে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? ফ্যাগোসাইটোসিস। উপরে পড়ে আসছি কিন্তু। এরপরে কি? ইসোনোফিল ও বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। এই ইসোনোফিল ও বেসোফিল আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধ করে। আর বেসোসিলের একটা বিশেষ কাজ হচ্ছে হেপারিন নিঃসরণ করে, রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, এই শ্বেত রক্তকণিকা সবসময় হেপারিন, এই হেপারিন নিঃসরণ করে যাতে আমাদের রক্ত সবসময় তরল থাকে এবং চলাচল করতে পারে। রক্ত তরল না হলে কি, রক্ত আটকে যেত, ঘন হয়ে যেত, তাই না? এগুলো মনে রাখবে। এরপরে রয়েছে অনুচক্রিকা। আমাদের কোথাও যদি কেটে যায় তার বন্ধু, সেই বিপদ থেকে রক্ষা করে। আচ্ছা, গঠন কি? গোলাকার, ডিম্বাকার বা রড আকৃতির হতে পারে, নিউক্লিয়াস থাকে না। আকার লোহিত রক্তকণিকার চেয়ে অনেক ছোট। উৎপত্তি লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামক বড় কোষ থেকে তৈরি হয়। ঠিক আছে, এই অনুচক্রিকায় কি নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকার চেয়ে আকারে অনেক ছোট হয়, লাল অস্থিমজ্জায় মেগা ক্যারিওটিসাইট নামক বড় কোষ থেকে তৈরি হয়। আর কি আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন। সংখ্যা প্রতি কিউবিক মিলিলিটার রক্তে প্রায় 2.5 লাখ কি থাকে? অনুচক্রিকা থাকে, কিন্তু অসুস্থ হলে আবার এই সংখ্যাটা কমে যায়। আমার মনে হয় এর পরের স্লাইডেই আছে অনুচক্রিকার কাজ কি, সেটা হচ্ছে কোথাও কেটে গেলে সেই কাটা স্থানে অনুচক্রিকা এসে পৌঁছে রক্ত ঘন বা জমাট বেঁধে ফেলে। ঠিক আছে, আচ্ছা কি বলছে এখানে? টিস্যু আঘাতপ্রাপ্ত হলে, একটু বড় করে নেই যাতে তোমরা ভালো করে দেখো। টিস্যু আঘাতপ্রাপ্ত হলে অনুচক্রিকা সক্রিয় হয়, থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়। ঠিক আছে, মনে করো এখানে তোমার টিস্যু আঘাতপ্রাপ্ত হয়েছে, অনুচক্রিকা সক্রিয় হয়ে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হইল। এরপরে পরের ধাপে কি হয়েছে? থ্রোম্বোপ্লাস্টিন আর কি প্রেলিটিন, এটা মিলে থ্রোম্বিন তৈরি হয়, থ্রোম্বিন তৈরি হলো। এরপরের ধাপ থ্রোম্বিন আর ফিব্রিনোজেন প্রোটিন বা ফাইব্রিন জালক তৈরি হয়। ফলাফল এই ফাইব্রিন জালকে রক্তকণিকা আটকে গিয়ে রক্ত জমাট বাঁধে এবং রক্ত সংরক্ষণ হয়। দেখো কতটা ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি ঘটে আমাদের শরীরের মধ্যে। মনে করো
এই জায়গাটা কেটে গেছে, এই জায়গাটা কেটে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে তো রক্ত বের হয়ে যাবে, এই যে যেমন একটা বের হয়েছে, এটা কি লোহিত রক্তকণিকা, রক্তকণা। আবার এইখান থেকেও কি হবে, বের হয়ে যাবে। কিন্তু এই আমাদের এই যে দেখছো, এইটা হচ্ছে অনুচক্রিকা। এই অনুচক্রিকা চলে আসছে, এসে কি করছে, এসে এসব প্রক্রিয়ার মাধ্যমে একটা জালি তৈরি করছে। এই যে জালি দেখছো, এই জালি তৈরি করছে। এই জালি তৈরি করে কি করছে, এই জায়গাটাকে আটকে দিচ্ছে। আটকে দেওয়ার ফলে আর রক্ত এখান থেকে বের হতে পারতেছে না। বোঝা গেল? আচ্ছা, এক নজরে আজকের পাঠের সংক্ষিপ্ত সামারি, ঠিক আছে, একটু ছোট করে নেই, তাহলে হয়তো দেখতে পাবো আমরা, তাই নাকি? আচ্ছা, রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড বা ক্লিনিক্যাল টিল, ধমনী ও শিরা দ্বারা গঠিত রক্তরস, রক্তের তরল অংশ যা পুষ্টি ও বর্জ্য পরিবহন করে। কত পার্সেন্ট রক্তরস আছে বলো তো? 55%। মনে আছে তো? লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ও অ্যান্টিবডির মাধ্যমে জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ করে। আর অনুচক্রিকা কি করে? কোথাও কেটে গেলে সেখানে রক্তপাত বন্ধ করে, রক্ত জমাট বেঁধে ফেলে। ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটি ধৈর্য নিয়ে দেখেছো, এবং আমি জানি এটা একবারে সব কিছু মাথায় থাকবে না, তাই কি করতে হবে, বারে বারে পড়তে হবে, অথবা এই ভিডিওটি বারে বারে দেখতে হবে। ঠিক আছে? তো এভাবেই আগামীকালও আমরা এরকম সহজ টপিক নিয়ে সহজভাবে বুঝাই দেব। ঠিক আছে? আজকের ক্লাসটাই এ পর্যন্ত।